মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়াতে নির্বাচন কমিশনে জাতীয় পার্টির আবেদন। নিজেদের দাবি দাওয়া নিয়ে দুপুরে ইসিতে যাবে আওয়ামী লীগ ও বিএনপি। জামায়াতের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগের বিষয়ে শিগগিরই অর্থ মন্ত্রণালয়কে তথ্য উপাত্ত দেবে কেন্দ্রীয় ব্যাংক। সতর্ক পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ভূমিদস্যুদের দখলে অস্তিত্ব সংকটে রাজধানীর ৪৩টি খালের প্রায় সবগুলোই রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ, অভিযোগ পরিবেশবিদদের। অস্থায়ী গেটম্যান দিয়ে চলছে রেলওয়ের অধিকাংশ লেভেল ক্রসিং। স্থায়ী নিয়োগের আশ্বাস বাস্তবায়ন হয়নি, অভিযোগ কর্মরতদের। কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। এবং তুরস্কের উপর রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ। পরিস্থিতি স্বাভাবিক করতে হলে ক্ষমা চাইতে হবে আঙ্কারাকে, মন্তব্য মস্কোর। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানোর আবেদন নিয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছেন। এছাড়া আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি দলেরও আজ এই কমিশনে যাওয়ার কথা রয়েছে। সকাল থেকে দুপুরের মধ্যে এই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। মাঠ পর্যায়ে প্রস্তুতির জন্য বিএনপির পক্ষ থেকে নির্বাচন পেছানোর দাবি জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণায় এমপি মন্ত্রীদের অংশগ্রহণের সুযোগ রাখারও প্রস্তাব করা হবে। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রামিম, কবির, আপনি যেমনটি জানেন যে এই আজকে নির্বাচন কমিশনে বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা নির্বাচন কমিশনে আসবেন এবং ইতোমধ্যে কিন্তু জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল এসেছে। যে খবরটি আপনি কিছুক্ষণ আগেই জানিয়েছেন, ৫ সদস্যের যেই প্রতিনিধি দল, সেখানে জিয়াউদ্দিন বাবলুর নেতৃত্বে সেই প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন এবং আমরা যে বিষয়টি জিজ্ঞেস করেছিলাম তাদের কাছে যে আসলে দাবিটা কি, তারা বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করার পরেই তারা মিডিয়ার সঙ্গে কথা বলবেন। তবে বিভিন্ন সূত্র থেকে যে বিষয়টি জানতে পেরেছি, জাতীয় পার্টির পক্ষ থেকে যে মনোনয়নপত্রের যেই সময়সীমা অর্থাৎ মনোনয়নপত্র দাখিলের শেষ সীমা যেটি ৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে তফসিল অনুযায়ী, সেটি পেছানোর একটি দাবি করা হতে পারে তাদের পক্ষ থেকে। পাশাপাশি তাৎক্ষণিকভাবে তারা যে বিষয়টি জানিয়েছিলেন যে সার্বিক যে নির্বাচনী পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সারা দেশে একসাথে যেহেতু ২৩৪টি জায়গায় ২৩৬টি জায়গায় এই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে এবং কিভাবে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়গুলো নিয়ে মূলত নির্বাচন কমিশনের সঙ্গে তারা কথা বলবেন। পাশাপাশি যে বিষয়টি জানিয়ে রাখি, আওয়ামী লীগের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আসবে। এখন পর্যন্ত যেই আনুমানিক সময়টি আমরা জানতে পেরেছি, বেলা 12:30টার সময় প্রতিনিধি দলটি আসার কথা রয়েছে। পাশাপাশি বিএনপি আসার কথা রয়েছে বেলা দুপুর 2টার সময়। সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে যে বিষয়টি জানা গেছে, তারা মূলত এই নির্বাচনে অর্থাৎ যেই দলীয় ভিত্তিতে যে নির্বাচনটি হতে যাচ্ছে মেয়র প্রার্থীদের ক্ষেত্রে, সেখানে যাতে এমপি যারা রয়েছেন অর্থাৎ যারা সংসদ সদস্য, তারা যাতে এই নির্বাচনে প্রচারণায় অংশ নিতে পারেন সেই বিষয়টি তারা দাবি জানাবেন। কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আচরণবিধি পাঠানো হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা আছে সংসদ সদস্যরা সেখানে কিন্তু প্রচারণায় অংশ নিতে পারবেন না। আর বিএনপির পক্ষ থেকে যে দাবিটি শুরু থেকেই করে আসা হচ্ছিল যে এই নির্বাচনের পুনঃ তফসিলের মাধ্যমে নির্বাচনের যে নির্ধারিত সময়সীমা অর্থাৎ সেই সময়সীমাটি আরও 15 দিন পেছানো, অর্থাৎ 30 ডিসেম্বর যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেটি যেন আরও 15 দিন পেছানো হয়। তার পেছনে তারা যে যুক্তিটি দেখিয়েছেন, তারা আসলে এই মাঠ পর্যায়ে তাদের যেই তৃণমূল পর্যায় পর্যন্ত এই বিষয়গুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য তাদের আরও বেশি সময় প্রয়োজন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটি বলছিলাম, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং সে বিষয়ে তারা সব ধরনের ব্যবস্থা নেবেন। আর পাশাপাশি যে আইন শৃঙ্খলার বৈঠকটি অনুষ্ঠিত হয় তফসিল ঘোষণার পরে, কিন্তু সেই একটি আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সঙ্গে বসে তারা বৈঠক করেন, সেই বৈঠকের মাধ্যমে তারা সেই ব্যবস্থাটি নেবেন। কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হচ্ছে
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা খুব বেশি চিন্তিত নন এবং সারা দেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই তাদের প্রত্যাশা। এবং কয়েক ধাপে যেই নির্বাচনের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় আমরা দেখেছিলাম উপজেলা পরিষদ নির্বাচনে, সেই উদাহরণকে সামনে রেখে তারা যে বিষয়টি বলতে যাচ্ছেন, এ কারণেই একসাথে সবগুলো যে পৌরসভাগুলো রয়েছে সেই পৌরসভাগুলোতে তারা দিন নির্ধারণ করেছেন। এবং দিন পেছানোর ব্যাপারে বিএনপির যে বক্তব্যটি রয়েছে সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে আগামী যে 2 জানুয়ারির মধ্যে 236টি যেই পৌরসভা রয়েছে সেগুলোর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেই হিসেবে আইনগত বিভিন্ন জটিলতা তৈরি হবে যদি নির্বাচন পেছানো হয়। তো সেক্ষেত্রে আসলে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সে বিষয়টি আসলে দেখার বিষয় রয়েছে। এবং আমরা বিভিন্ন মাধ্যম থেকে, বিশেষ করে বিভিন্ন মহল থেকে যারা স্থানীয় সরকার বিশেষজ্ঞ রয়েছেন এবং যারা নির্বাচন পর্যবেক্ষক রয়েছেন তারা কিন্তু বলছেন যে বিএনপির যে দাবিটি সেটি যেন সুবিবেচিতভাবে নির্বাচন কমিশন চিন্তাভাবনা করে দেখেন। তো সে বিষয়টি কিন্তু বিএনপির পক্ষ থেকেও একই দাবি জানানো হচ্ছে। তো এই দলগুলো যখন বেরোবে, অর্থাৎ জাতীয় পার্টির পক্ষ থেকে যে প্রতিনিধি দল ঢুকেছে তারা যখন বেরোবে আরো বিস্তারিত জানাতে পারবো তাদের দাবি দেওয়া সম্পর্কে। তো মোটামুটি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। কবির। রামিম হোসেন আমাদেরকে জানাচ্ছিলেন নির্বাচন কমিশন সচিবালয় থেকে, সেখানে জাতীয় পার্টির প্রতিনিধি দল ইতিমধ্যে গিয়েছেন এবং আওয়ামী লীগ বিএনপির প্রতিনিধি দলের যাবার কথা রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। সরকারের নির্দেশের প্রেক্ষিতে জামায়াতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আকারে অর্থ মন্ত্রণালয়ের কাছে জমা দেবে কেন্দ্রীয় ব্যাংক। তবে জঙ্গি অর্থায়ন এবং মানি লন্ডারিং এর বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সরকারকে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার পরামর্শ আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্টদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। বাণিজ্যিক ব্যাংক, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এনজিওর সঙ্গে জামাত ইসলামের সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন সময় কথা বলা হলেও যুদ্ধাপরাধের অভিযোগ এবং দলটিকে নিষিদ্ধের দাবি ওঠার পর থেকে যেন আলোচনার এ পালে জোর হাওয়া লাগে। এমনকি দলটির বিরুদ্ধে জঙ্গি অর্থায়ন ও মানি লন্ডারিং এর অভিযোগও তোলা হয় বিভিন্ন সময়ে। এ ব্যাপারে অধিকতর ধারণা পাওয়ার জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে জামাত ইসলামের সঙ্গে সম্পৃক্ত সব ধরনের প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী জানতে চায় অর্থ মন্ত্রণালয়। যা যা তথ্য সংগ্রহ করা দরকার সেই সকল তথ্য সংগ্রহ করে আমরা আবার মন্ত্রণালয়কে জানাবো এবং এই সংগঠনের সাথে সম্পৃক্ত অন্যান্য যত সংগঠন আছে তাদের টোটাল ফান্ডিং কোত্থেকে আসতেছে, কারা কারা পাঠাচ্ছে, কোত্থেকে পাঠাচ্ছে এবং এখানে কিভাবে রিসিভ হচ্ছে, এই ফান্ডগুলো আবার দেশের কোথায় কোথায় যাচ্ছে, কি কি কাজে ব্যবহৃত হচ্ছে, সমুদয় বিষয়গুলো আমরা সেটা সন্নিবেশ করে মন্ত্রণালয়কে যথাসময়ে জানাবো। জঙ্গি অর্থায়ন এবং মানি লন্ডারিং এর বিষয়ে সম্পৃক্ত কিংবা এমন লেনদেনের সন্দেহজনক প্রতিষ্ঠানসমূহকে সবার আগে চিহ্নিত করা জরুরি বলে মনে করেন এই ব্যাংকার। একই সঙ্গে এ ধরনের অপরাধ মোকাবেলায় একটি আলাদা টাস্কফোর্স গঠনেরও পরামর্শ তার। আমরা জঙ্গি অর্থায়নের প্রশ্নে ইসলামী ব্যাংক হোক আর সাধারণ কিংবা ট্রেডিশনাল কনভেনশনাল বাণিজ্যিক ব্যাংক হোক, তার কাউকে কিন্তু ডিসক্রিমিনেট করছি না, বাংলাদেশ ব্যাংক করছে না যদ্দূর আমি জানি। সেক্ষেত্রে হচ্ছে যারাই জঙ্গি অর্থায়ন কিংবা ইনডাইরেক্টলি অর্থায়নের সাথে সম্পৃক্ত হতে পারে তাদের ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংকের শক্ত অবস্থান নেওয়া উচিত। আমার মতে এটা প্যানিক ছড়িয়ে দেওয়া আর্থিক খাতে, সেটা কিন্তু আর্থিক খাতের শৃঙ্খলা, আর্থিক খাতের স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াবে। সরকারের এই উদ্যোগে দেশের সামগ্রিক আর্থিক খাতে যেন কোনো আতঙ্ক সৃষ্টি না হয়, তাই জঙ্গি অর্থায়ন কিংবা মানি লন্ডারিং এর বিষয়ে সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণের পরামর্শ আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ জলাশয় এবং খাল মারাত্মক দূষণের শিকার। এই দূষিত খাল ও জলাশয়গুলোতেই আবার চলছে বেপরোয়া দখলের রাজত্ব। অপরিকল্পিত নগরায়ন সহ ভূমিদস্যুদের এই কার্যক্রমে বিলীন হতে চলেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিভুক্ত 43টি খাল। নগর ও পরিবেশবিদদের আশঙ্কা, প্রতিনিয়ত জলাশয় দখল ও ভরাট বাণিজ্যে হুমকির মুখে রাজধানীবাসী। সাইফুল রুদ্রের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কালশী সড়ক থেকে মিরপুর ডিওএইচএস এবং সেনানিবাস এলাকা পর্যন্ত এই জায়গায় কোনো এক সময় ছিল জলাশয় ও খাল, যেখানে জেলের জাল পড়ত, বৈঠা হাতে নৌকা ভাসাতো মাঝি। বর্তমানে এই একই জায়গায় দেখা যায় বহুতল ভবন, বেদখল এবং ভরাটের অপেক্ষায় শত শত সাইনবোর্ড। 1989 সালের পরিসংখ্যান অনুযায়ী রাজধানীতে জলাশয় ছিল মোট এলাকার 28.5%, কমতে কমতে 99 সালে 25 ও 2005 সালে এসে তা দাঁড়ায় মাত্র 16.9%। নগর ও পরিবেশবিদদের মতে জলাশয় দখল ও ভরাটে বাড়ছে নগরীর জলাবদ্ধতা, আশঙ্কা রয়েছে পরিবেশ বিপর্যয়ের। এখন 1 ঘন্টা বৃষ্টি হতে হলে হাঁটু পানি জমে যায়। এটার মেইন কারণটা হচ্ছে ওইগুলি ভরাট হয়ে গেছে। মধ্যমানের বৃষ্টি সেটির ধারণ করার মতো অঞ্চল আমরা সৃষ্টি না করি তবে ঢাকা শহরের বিরাট অঞ্চল ডুবে যাবে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে বেশিরভাগ খাল ও
জলাশয়ের অস্তিত্ব কাগজে কলমে। এগুলো বেহাত এবং বেদখলের সঙ্গে জড়িতদের বেশিরভাগই রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় না বা হয় না। সরকার আইন করেছে, কিন্তু সরকার আইন প্রয়োগে বা বাস্তবায়নে কোনো ভূমিকা রাখেনি। দখলদাররা হয় অর্থনৈতিকভাবে ক্ষমতাধর অথবা রাজনৈতিকভাবে মদতপুষ্ট। জলাশয়কে পরিবর্তন করা অন্য কোনো ব্যবহার আইনগতভাবে অপরাধ। ডিটেইলড এরিয়া প্ল্যানের চিহ্নিত জলাশয়গুলোকে যারা ভরাট করে ফেলেছে তাদেরকে তো শাস্তির মুখোমুখি করা হলো না। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার মহানগর জরিপ অনুযায়ী ডিসিসির তত্ত্বাবধানে থাকা এসব খাল এবং জলাশয় দখলের নেপথ্যে রয়েছে প্রায় 10,500-এরও বেশি ব্যক্তির নাম। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নেয়নি। অন্যদিকে পরিবেশ এবং পূর্তমন্ত্রীর দেয়া হুঁশিয়ারিকে উপেক্ষা করে এখনও এসব দখলদাররা চালিয়ে যাচ্ছেন তাদের দখল এবং ভরাট বাণিজ্য। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানোর আবেদন নিয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছেন। এখন তারা নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তারিখ তাদের পক্ষে দেওয়া তো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আজকে 29 তারিখ, 30 মার্চ, তাহলে এটা ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা যে মিনিমাম 10 দিন যেন এই নমিনেশন পেপার সাবমিটের ডেটটা পিছানো হয় এবং তার সাথে উইথড্রল এবং লাল সিম্বল একসাথে যেন এগুলো এগুলো করা হয়। না, আমরা যে নির্বাচনের ডেটটা ওরা বলছে, আমরা পিছানোর কথা বলেছিলাম, তা ওনারা বলছে যে নির্বাচন পিছানো সম্ভব না। এই কারণে জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এসএসসি পরীক্ষা শুরু হলে যেহেতু স্কুলগুলো ইউজ করতে হয়, স্কুলের টিচারদের ইউজ করতে হয়, তাহলে সেটা করা যাচ্ছে না। আর একটা রিজন তারা দেখেছে তারপরে এইচএসসি পরীক্ষা হবে, তখন আমরা এটা করতে পারবো না। আবার আরেকটা আছে যে অনেকগুলো পৌরসভা, অধিকাংশ পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, 90 দিনের মধ্যে ইলেকশন করতে হবে। সে সাংবিধানিক বাধ্যবতার কারণে তারা এটা পিছাতে পারবে না 30 তারিখের ডেটটা। কিন্তু আমরা বললাম তাইলে এই যে 5 থেকে 13 তারিখ যে ডেটটা, নমিনেশন পেপার সাবমিশন, স্ক্রুটিনি, উইথড্রল, সিম্বল ডিস্ট্রিবিউশন, এই জায়গায় যদি আপনারা একটু অ্যাডজাস্ট করেন, তাহলে আমাদের প্রার্থীরা এবং সব দলের প্রার্থীরা আমরা মনে করি যে এটা একটা গণতান্ত্রিক অধিকার সবারই, সব দল এখানে নির্বাচন আসুক এবং সমস্ত দল, আওয়ামী লীগ, বিএনপি সহ বাংলাদেশের সমস্ত রেজিস্টারকৃত 40 রাতের দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা চাই এবং সব দলের অংশগ্রহণের ভিত্তিতে একটা সুন্দর এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক, সেটা আমরা করি। কমিশন বলেছেন যে এটা খুব কঠিন হয়ে যাবে। আমাদের যে বিধিমালা আছে তার মধ্যে 15 দিনের আমরা করতে হয়, যে প্রচারের সুযোগ দিতে হয়। আমি বললাম যে বিধিমালা করেন আর আইন করেন, এটা তো জনগণের জন্য আইনের জন্য জনগণ না, আমরা সবাই তাই বললাম। তখন ওনারা শুনলেন, শুনে বললেন যে ঠিক আছে, আমরা এটা আমরা কদ্দূর কি করতে হবে আমরা এটা পরে জানাবো আপনাদেরকে। না, তারপর এখানে আর আমাদের আরেকটা দাবি ছিল, সব দাবি বলি। আমাদের আরেকটা দাবি ছিল যে দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে, অতিথি নির্বাচন হতো, নির্দলীয় নির্বাচন হতো। প্রথমবারের মতো হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যে পৌরসভা ইলেকশন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হচ্ছে। তো আমরা সব দল থেকে নমিনেশন দিচ্ছি। আমরা সবাই দলের এমপি বা আমরা দলের কর্মকর্তা যারা এমপি আছেন, তারা তো গিয়ে বলতে হবে যে এই প্রার্থীটা আমাদের দলকে রিপ্রেজেন্ট করে, আমার দলের আদর্শ এটা। সুতরাং তাদেরকে কেন আপনারা ক্যাম্পেইন করতে দিবেন না? আগে যেহেতু নির্দলীয় ছিল, তাহলে তার সেখানে এমপিরা যেত না। যেহেতু দলীয় আছে, তাহলে এমপি থেকে ক্যাম্পেইন করার সুযোগ দিতে হবে। এটা তো কোনো আইনগত বাধা হতে পারে না। এটা সব এমপিদের বা যে দলের এমপি হোক, প্রত্যেকের একটা গণতান্ত্রিক অধিকার। এই অধিকারটা আপনারা কেন অস্বীকার করছেন? এটা আপনাদের দিতে হবে। এই বিষয়টি আচরণবিধিতে অলরেডি হয়ে গেছে। যত আচরণবিধি হোক, আমি বলেছি আইন তো পরিবর্তনযোগ্য। আচরণবিধি বলেন বা ইলেকশন রুলস বলেন, এটা তো কনস্টিটিউশন না যে এটা পার্লামেন্টকে এটা রেটিফাই করতে হবে। এটা ল মিনিস্ট্রি যেতে হবে অ্যাট বেস্ট। এটা তো হাতে হাতে 1 দিন 2 দিনে করে দেওয়া যায়, এটা কোনো সমস্যা না। সদিচ্ছা আমরা আসছি যে আপনারা জানেন আইনটা মাত্র কয়েকদিন আগে পাস হয়েছে। আইনটা যখন পাস হয়েছে, আমরা পার্লামেন্টে এই কথাগুলো আমরা বলেছি যে দলীয় এমপিদের সুযোগ থাকা উচিত। এবং আমরা এখন প্র্যাকটিক্যালি যখন ফেস করতেছি যে আমাদের ক্যান্ডিডেটগুলো আসছে, এখন মনে করেন একটা জিনিস থিওরিটিক্যালি বোঝা যায়। এখন তো প্রত্যেক ক্যান্ডিডেট আসছে, প্রত্যেক এলাকায় আমরা যোগাযোগ করছি, সেখানে দেখতেছি যেহেতু দলীয় সিম্বলে হচ্ছে এবং পৃথিবীর যেখানে দলীয় সিম্বলে হয়, যেমন আমি উন্নত দেশে যাবো না, সব জায়গায় তো সেখানে এমপিরা ক্যাম্পেইন করে। এবং ভারতবর্ষে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে সেখানে কিন্তু এমপিরা কিন্তু নির্বাচন প্রচারণা অংশগ্রহণ করে। যদি সব দেশে যদি দলীয় সিম্বলে করতে পারে, তাহলে আমাদের পারবে না কেন? এই ব্যত্যয় কেন থাকবে? এরকম বৈষম্য কেন থাকবে? এটা করতে কোনো সময় লাগে না। এটা
কনস্টিটিউশন চেঞ্জ করতে না, ল চেঞ্জ করতে না, খালি বিধিমালা চেঞ্জ করতে, আচরণবিধি। এটা ইলেকশন কমিশন ল মিনিস্ট্রি বসে করে ফেলতে পারে, তাই আমরা বলছি এটা করা হোক। মনোনয়নপত্র দাখিলের সময়টা একটু বাড়িয়ে চাই। হ্যাঁ, ওইটা বাড়াতে চাই। ওইটা আমরা 10 দিনের কথা বলেছি এবং ওটা কদ্দুর করবেন জানি না। আর আমরা এমপিদের পার্টিসিপেশন চাই, আমরা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই। বিস্তার করতে পারে আমরা সেটা বলেছি। ইতিমধ্যে কি কোনো আলামত দেখেছেন মাঠে যে এরকম কি? না, এখন তো ক্যাম্পেইন শুরু হয়নি, এখন আলামত দেখবো কোত্থেকে কোনো আশঙ্কাটা কেন করছেন আপনারা? করছে। এই জন্য যে অতীতে আমরা দেখেছি, অতীতের ইলেকশনের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে সরকারি দল, আপনারা জানেন, আপনারা রিপোর্ট করছেন যে গত সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা এবং চট্টগ্রামে নির্বাচন নিয়ে আপনাদের সব টেলিভিশন এবং সমস্ত ইলেকট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়াতে আমরা দেখেছি যে সরকারি দলের বিভিন্ন রকম ইনফ্লুয়েন্স করা বা যেটা তাদের উচিত না সেই ধরনের কর্মকাণ্ড করা, আর ছবি আমরা দেখেছি, খবর আমরা দেখেছি। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পরে। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। সময় সংবাদে আরও থাকছে। নারী নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন। নাদিরা হত্যাকাণ্ড সহ সব ধরনের যৌন হয়রানির বিচার দাবি। অস্থায়ী গেটম্যান দিয়েই চলছে রেলওয়ের 673টি লেভেল ক্রসিং এর কার্যক্রম। ট্রাফিক ও প্রকৌশল উভয় বিভাগের 780টি স্থায়ী পদের বিপরীতে কর্মী রয়েছেন মাত্র 242 জন। কর্মীদের দাবি, বারবার নিয়োগের আশ্বাস দিয়েও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেননি। এ কারণে জীবনযাপন ও কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময়ও এর নেতিবাচক প্রভাব পড়ছে। অবশ্য কর্তৃপক্ষের দাবি, মামলার কারণে নিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। তবে শিগগিরই আরও লোকবল নিয়োগের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। রিপোর্ট আমার তৈরি করা একটা রিপোর্ট দেখুন। গাজীপুরের টঙ্গী রেলগেটে দায়িত্ব পালন করছে হৃদয় নামের এই কিশোর। অসুস্থ বাবার পরিবর্তে 3 বছর ধরে গেটকিপারের কাজ করছে সে। এর আগে তার বাবাও এই পদে চাকরি করেছেন কমপক্ষে 25 বছর, কিন্তু কারো ভাগ্যেই স্থায়ী হবার সুযোগ মেলেনি। 4500 টাকা বেতনে আমরা 3 ভাই 1 বোন, প্রায় আমাদের সংসারটা ঠিক ভালোভাবে চলতেছে না। 20 বছর 15 বছর যাবৎ খাটতেছে, তারা এখনো পার্মানেন্ট হচ্ছে না। পার্মানেন্ট যেভাবে কাজ করে আমরা একই কাজ করি, কিন্তু আমাদের পারিশ্রমিক আমাদের অনেক কম। রেলওয়ের হিসেব মতে পূর্ব ও পশ্চিম অংশে লেভেল ক্রসিং গেট আছে 673টি। এসব স্থানে 3 শিফটে কমপক্ষে 3 জন, আবার কোথাও দায়িত্ব পালন করেন 10 থেকে 12 জন অস্থায়ী কর্মী। এসব গেটকিপারের জন্য দৈনিক মজুরির পরিবর্তে স্থায়ী পদ সৃষ্টি করার তাগিদ দিলেন শ্রমিক নেতারা। একটা মানুষের লিভিং স্ট্যান্ডার্ডের বিষয় আছে, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও পাচ্ছে না। এই গেটম্যানটা তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, গেট অপারেটরটা ঠিক মতো না করে, সেখানে হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। 92 চুক্তির আলোকে এইসব কর্মচারীরা ধারাবাহিকভাবে 5 বছর তার চাকরি পূর্তির সাপেক্ষে 6ষ্ঠ বছর প্রথম দিন থেকে তার চাকরি নিয়মন করা হোক, এটা আমাদের দাবি। বিপুল সংখ্যক কর্মীর মধ্যে 220 জন নিয়োগ বঞ্চিত কর্মী 2000 সালে মামলা দায়ের করলে সম্প্রতি তাদের পক্ষেই রায় দেন আদালত। রেলমন্ত্রীর মন্তব্য, আদালতের নির্দেশনা মেনেই শ্রমিক নিয়োগ করা হবে, উন্নয়ন করা হবে লেভেল ক্রসিংগুলোরও। 673টি লেভেল ক্রসিং গেট হবে, এগুলি সেখানে আমরা মান উন্নয়ন করব এবং পুনর্বাসন করব এবং লোক নিয়োগ দেব। হাইকোর্ট থেকে গ্রিন সিগন্যাল পাবো, তখন যেগুলি স্থগিত আছে ওগুলিও পরবর্তী পর্যায়ে আমরা নিয়োগ দেওয়ার জন্য প্রক্রিয়া হাতে নেব। কর্তৃপক্ষ জানান, সারা দেশের অবৈধ লেভেল ক্রসিং বন্ধেও পদক্ষেপ নেবেন তারা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। যৌন হয়রানি ও নারী নির্যাতন বন্ধ সহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে সদর উপজেলার গোহাইলকান্দি এলাকায় বিদ্যালয়ের সামনেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারী নির্যাতন বিরোধী ব্যানার নিয়ে শত শত শিক্ষার্থী রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়। বিদ্যালয়ের প্রায় 25 জন শিক্ষকও তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে। এ সময় যৌন হয়রানি বন্ধে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানায় শিক্ষার্থীরা। গত 12 নভেম্বর ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাদিরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে তারা। সাম্প্রতিক সময়ে শিশু অপহরণ সহ ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ ছিল ক্ষুদে শিক্ষার্থীদের কণ্ঠে। নারী নির্যাতন প্রতিরোধে তাদেরকে সচেতন করা, সেই সাথে আপনারা সকলেই জানেন নভেম্বরের 12 তারিখ আমাদের স্কুলে আসতে বিভিন্ন ছেলেরা বা বাজে কথা বলে, কটূক্তি বলে, সেইগুলো প্রতিরোধে আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠানটা করতেছি। রাস্তাঘাটে ছেলেরা আসলে আমাদেরকে বিরক্ত করে, তো এইসব থেকে আমরা মুক্তি পেতে চাই। এই স্কুলের শিশু নাদিরাকে যে হত্যা করেছে তার আমরা দ্রুত বিচার চাই। কিছু কিছু বিশেষ স্থান আছে যেখানে আসলে বখাটেরা দাঁড়ায় থাকে বা সমস্যাগুলো হয়, সেসব জায়গাগুলোতে যদি একটু মনিটরিং করতে পারে তাহলেই কেবল এই সমস্যার সমাধান আরো দ্রুত সম্ভব হবে বলে মনে করছি।
সিলেটে চাঞ্চল্যকর শিশু আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। সকাল 10টায় সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদের আদালতে এই যুক্তিতর্ক শুরু হয়। এর আগে মামলার প্রধান আসামি কনস্টেবল এবাদুর রহমান সহ 4 জনকে আদালতে হাজির করে পুলিশ। রাষ্ট্রপক্ষের পর এখন চলছে আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক। আজই মামলার রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে। গত 11 মার্চ নগরীর ঝিরঝিরিপাড়া থেকে 4র্থ শ্রেণীর ছাত্র আবু সাইদকে অপহরণের পর হত্যা করা হয়। পরে 14 মার্চ সাইদের বাবা আব্দুল মতিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। দেশের নৌপথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে নৌ পুলিশ ইউনিট, কিন্তু পর্যাপ্ত জনবল থাকলেও চাঁদপুর অঞ্চলে নেই প্রয়োজনীয় যান। এছাড়া ফাঁড়িগুলোতে রয়েছে আবাসন সংকট। কর্মকর্তারা জানিয়েছেন সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কৃষ্ণকান্তদের ছবি আর ফারুক আহমেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। লঞ্চ টার্মিনালের প্রবেশ পথে তল্লাশি ও নদীতে টহল দিয়ে নিরাপত্তা দিয়ে থাকে নৌপুলিশ। 2013 সালের নভেম্বরে পূর্ব, পশ্চিম ও দক্ষিণাঞ্চল নামে এই বাহিনীর জন্য 3টি বিভাগ গঠন করা হয়। আর এই 3 বিভাগের মধ্যে রয়েছে আরও 6টি অঞ্চল। বিভিন্ন লঞ্চ টার্মিনাল এবং নৌপথের দুর্গম এলাকায় রয়েছে 50টি পুলিশ ফাঁড়ি, কিন্তু এসব ফাঁড়ির নিজস্ব ভবন না থাকায় পরিত্যক্ত স্কুল কিংবা অন্যের বাড়িতে গাদাগাদি করে থাকতে হয় পুলিশ সদস্যদের। জায়গা জায়গায় বৃষ্টির পানিতে আমাদের এই কি বলে সিলিংগুলি নষ্ট হয়ে গেছে। ঘুমানোর অসুবিধা, কষ্ট পাই, আমরা ডিউটি করি 24 ঘন্টা। অন্যদিকে প্রতিষ্ঠার 2 বছর পরও নৌপথে টহলের জন্য চাঁদপুর অঞ্চলে বরাদ্দ মেলেনি নতুন কোনো জলযান। ফলে দায়িত্ব পালনে হিমশিম খেতে হচ্ছে পুলিশ সদস্যদের। স্পিডবোটটি আছে দীর্ঘদিন থেকে অকেজো থাকায় আমরা কান্ট্রি বোট দিয়ে ডিউটি করি, এতে আমাদের দুর্ভোগ হয়। তবে নৌ পুলিশের চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং কক্সবাজার অঞ্চলের এই কর্মকর্তা জানালেন সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের বিভিন্ন ফাঁড়িগুলোতে কিছু কিছু সমস্যা আছে, আমাদের জলযানের সমস্যা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সামনের দিনগুলোতে এই সমস্যাগুলো দূরীকরণ করা হবে এবং আমরা আরো সুষ্ঠুভাবে এই আমাদের নৌপুলিশের কার্যক্রম মাত্র অঞ্চলে সম্পন্ন করতে পারবো। একজন উপমহাপরিদর্শকের নেতৃত্বে এবং 6 জন পুলিশ সুপারের অধীনে এই বাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় 1,500। সময় সংবাদ, চাঁদপুর। নাব্য সংকটে ফেনী নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় গত 3 দশকে আবাদ কমেছে 7,000 হেক্টরেরও বেশি জমিতে। এতে হুমকির মুখে পড়েছে ফেনীর মুহুরী সেচ প্রকল্পের ভবিষ্যৎ। আর সারা বছরই দুর্ভোগ ও ক্ষতি গুনতে হচ্ছে প্রকল্পের আওতাধীন কৃষকদের। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। সাগরের লবণাক্ত পানি রোধ ও শুকনো মৌসুমে পানি সংরক্ষণের জন্য 1985 সালে ফেনীর সোনাগাজীতে সাগরের মোহনায় ফেনী নদীর ভাটিতে বাঁধ দিয়ে নির্মাণ করা হয় মুহুরী সেচ প্রকল্পের এই রেগুলেটরটি। কিন্তু নদীর উজান থেকে পাহাড়ি ঢলের সাথে আসা পলিতে ভরাট হয়ে পড়েছে নদীর তলদেশ। কমে গেছে নদীর পানি ধারণ ক্ষমতা। ফলে প্রকল্পের শেষ সুবিধায় অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন 13 লাখ থেকে গত 15 বছরে নেমে এসেছে 2 লাখ মেট্রিক টনেরও নিচে। বর্তমানে শুকনো মৌসুমে সেচ সংকটে পড়েছেন প্রকল্পভুক্ত প্রায় 10,000 হেক্টর জমির কৃষক। পলিমাটি আসার কারণে বর্তমানে নদী কোথাও 10 ফুট, কোথাও 5 ফুট, কোথাও নদীর অবস্থান একদম নাই বললেই চলে। শুকনো মৌসুমে পানি প্রথমত কিছু পাওয়া যায়, পরে লাস্টে বা মাঝামাঝি থেকে পানি পাওয়া যায় না। নদীটা যদি ড্রেজিং করে দেওয়া হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। সংকট স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের ফেনীর এই কর্মকর্তা জানালেন নদীটির পলি অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ড্রেজিং করে বেড লেভেলটা নিচু করতে হবে এবং পানির ধারণ ক্ষমতা বাড়াইতে হবে। এই জন্য আমরা একটা ডিবিপি প্রণয়নের জন্য একটা কারিগরি কমিটি গঠন হয়েছে। এই কমিটি খুব শীঘ্রই পরিদর্শন করবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বর্ষা মৌসুমে ফেনী নদীতে পানির প্রবাহ 400 কিউমেক থাকলেও ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এই নদীর প্রবাহ থাকে সর্বোচ্চ 23.85 কিউমেক। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মৈত্রী মোটর শোভাযাত্রা এখন চট্টগ্রাম থেকে ঢাকার পথে। 4 দেশের মধ্যে স্থল যোগাযোগ সহ সম্পর্ক সুদৃঢ় করতে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় 20টি গাড়িতে 4 দেশের 78 জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। গত 14 নভেম্বর ভারতের উড়িষ্যা থেকে 4 দেশের প্রতিনিধিদের নিয়ে এই যাত্রা শুরু হয়। পরে গতকাল দুপুরে ফেনীর বেলুনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে গাড়িবহর। সকালে চট্টগ্রাম থেকে শোভাযাত্রা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আগামী 1 ডিসেম্বর ভারতের কলকাতায় গিয়ে শেষ হবে এই শোভাযাত্রা।
এই চুক্তির মাধ্যমে এবারে ল্যান্ড মুভমেন্টটা খুবই সোজা হয়ে যাবে। আমরা নিজের গাড়ি নিয়ে বা কোনো পণ্যবাহী গাড়ি নিয়ে আমরা বর্ডার পার করতে আর সেরকম আগের মতো অসুবিধা হবে না। খুব ভালোভাবে আমরা আসা যাওয়া করব, যার জন্য আমাদের ইকোনমি, আমাদের কালচার, আমাদের বিজনেস সব কিছু বাড়ানো যাবে। চারটি যে প্রতিবেশী দেশ সার্কভুক্ত যে মোটর শোভাযাত্রা যেটা হলো, এর মাধ্যমে সরকারের পাশাপাশি জনগণের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে এবং আমাদের এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেটা বর্তমানে বিদ্যমান আছে এটা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। স্থানীয় মানুষ এখন নিজেদের ভূমির সমস্যা নিজেরাই বলতে পারছেন সহকারী ভূমি কমিশনারকে। গোপনীয়তা নেই টেবিল থেকে টেবিলে লাল ফিতার দৌরাত্ম্য। তবে অফিসে দালাল দূর করতে খোলা হয়েছে মাটির মায়া নামে সেবা কেন্দ্র। মূলত সদ্যবিদায়ী ভূমি অফিসার শাহাদাত হোসেনের পরিকল্পনায় পাল্টে গেছে রাজশাহীর পবা ভূমি অফিসের চিত্র। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। নানা জটিলতার কারণে ভূমি অফিসগুলোতে দালালদের চলে রমরম ব্যবসা, আর এতে চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। তবে রাজশাহীর পবা উপজেলার ভূমি অফিসের দৃশ্য একেবারেই উল্টো। সাজানো গোছানো নথিপত্র, কোন সালের কতটা নথি কোন ঘরে সে তালিকাও দরজায় ঝুলানো। আর দালাল বা অফিস সহকারী নয়, সমাধান দেন খোদ সহকারী ভূমি কমিশনার। পাল্টে যাওয়া এই অফিসে এসে স্বস্তিতে সাধারণ মানুষও। অনেক লোক হয়তো বছর বছর ঘুরছে, এই ছাড়া আমরা কোনো এসব হয়নি। আমাদের সমস্যাগুলো সরাসরি বলতে পারছি। হ্যাঁ, এই ধরনের সব অফিসে হলে দেশটা পরিস্থিতি ভালো হবে, সরকারের পক্ষে সুনাম অর্জন করা হবে। আর এই অফিসে ইন্টারনেটের মাধ্যমেও জানা যাবে জমির নামজারি, শুনানির দিন, জমির বার্ষিক ট্যাক্সের হিসেবও। এর প্রেক্ষিতে যে কোনো একটা নথি আমরা এক থেকে 2 মিনিটের মধ্যে আমরা বের করতে পারছি এখানে, যেটা এর আগে হয়তো বা একটা নথি খুঁজে পেতে অনেক কষ্টসাধ্য ছিল। এদিকে জেলা প্রশাসক মডেল হিসেবে দেখছেন এই ভূমি অফিসকে। সব জায়গাতে দেখবেন যে একটা পজিটিভ চেঞ্জ হচ্ছে এবং আমরা পবার সহকারী কমিশন ভূমির যে অফিসে যেটা আমরা ইতিমধ্যে করেছি যে মডেলটা, এটা কিন্তু মডেল হিসেবে দেখে আমরা অন্যান্য অফিসটাকে এইভাবে সাজানোর চেষ্টা করছি। রাজশাহী পবার এই ভূমি অফিসে গত 7 মাসে সেবা গ্রহণ করেছেন 2000 সাধারণ মানুষ, আর মামলা নিষ্পত্তি হয়েছে 173টি, যা গত বছর ছিল মাত্র 40টি। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রায় 1.5 বছর ধরে বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রম। আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও নেই অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট। এতে প্রয়োজনীয় অপারেশন করাতে না পেরে বিপাকে পড়ছেন দরিদ্র রোগীরা। তবে অচিরেই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের 21.5 লাখ মানুষের উন্নত স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল 100 শয্যার সদর হাসপাতাল। এরই মধ্যে প্রায় 32 কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে হাসপাতালটিকে 250 শয্যায় উন্নীত করার কাজ। বর্তমানে এখানে 4টি অপারেশন থিয়েটারের রয়েছে অ্যানেস্থেসিয়া মেশিন সহ সব ধরনের আধুনিক যন্ত্রপাতি। পাশাপাশি সার্জারি বিভাগে 2 জন সহ অন্যান্য বিভাগে রয়েছেন 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক। কিন্তু অ্যানেস্থেসিয়া কনসালটেন্টের 2টি পদই শূন্য থাকায় প্রায় 1.5 বছর ধরে বন্ধ রয়েছে হাসপাতালটির অপারেশন কার্যক্রম। এতে দরিদ্র রোগীরা পড়ছেন চরম বিপাকে। আমি 8 দিন থেকে আসছি এখানে, আমার অপারেশন এখানে বলে হবে না, আমাকে রংপুর যাইতে কয়। আমি গরিব মানুষ বাবা, আমি কেমন রংপুর যাব? আমি অপারেশন হইতে পারি না, এখানে ডাক্তার নাই। জরুরি রোগীদের সমস্যা হচ্ছে, অপারেশন হচ্ছে না, আমরা রোগীদের নিয়ে অনেক হিমশিম খাচ্ছি। তবে অচিরেই সমস্যা সমাধানের কথা জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট পদ পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি। আমরা আশা করছি অচিরেই এই পদ পূরণ হবে এবং কুড়িগ্রামের মানুষের স্বাস্থ্যসেবার যে দুর্ভোগ এটা দূর হবে। কুড়িগ্রাম সদর হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগে 2টি পদ রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে সিনিয়র কনসালটেন্ট পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি, আর জুনিয়র কনসালটেন্ট পদটি শূন্য রয়েছে 2014 সালের 23 জুন থেকে। সময় সংবাদ, কুড়িগ্রাম। দেশের বাইরের খবর। আঙ্কারা সরকারের দুঃখ প্রকাশ অগ্রাহ্য করে দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে গুলি করে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার জন্য শনিবার তুরস্কের প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করলেও মন গলেনি রুশ প্রেসিডেন্টের। নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে দিয়ে ক্রেমলিন বলছে, পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে সহানুভূতি নয়, ক্ষমা চাইতে হবে তুরস্ক সরকারকে।
গেল মঙ্গলবার রাশিয়ার একটি SU-24 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এরপর থেকেই বাকযুদ্ধ চলছে আঙ্কারা মস্কো সরকারের মধ্যে। তুরস্ক সরকার প্রথমে তার অবস্থান পরিষ্কার করে বলেছে আকাশসীমা লঙ্ঘন করায় সতর্ক বার্তা দিয়ে তবেই গুলি করেছে তারা। অন্যদিকে মস্কো সরকার দাবি করে তুরস্ক নয়, সিরীয় আকাশসীমায় থাকা অবস্থাতেই যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে আঙ্কারা। এর জন্য তুরস্ক সরকারকে ক্ষমা চাইতে নানাভাবে চাপও সৃষ্টি করছে রুশ সরকার। তবে ক্ষমা না চেয়ে শনিবার আঙ্কারায় একটি অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বিমান ভূপাতিত করার জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি পরিস্থিতি স্বাভাবিক করতে আসন্ন জলবায়ু সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসারও আগ্রহ প্রকাশ করেন। এই ঘটনার জন্য আমরা সত্যি দুঃখিত। এমনটা হোক তা আমরা কখনোই চাইনি। আশা করছি আর কখনোই এই দুর্ঘটনা হবে না। তুরস্ক কখনোই উত্তেজনা বা সংঘাত চায় না। তবে এরদোয়ানের দুঃখ প্রকাশকে অগ্রাহ্য করল মস্কো। উল্টো এর কিছুক্ষণ পরই ক্রেমলিন থেকে জানানো হয় আঙ্কারা সরকারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি ফরমান সই করেছেন পুতিন। তুরস্কের বেশ কয়েকটি প্রতিষ্ঠান, আমদানি পণ্য এবং তুর্কি নাগরিকদের রাশিয়ায় কাজ করার সুবিধা এই ফরমানের জালে জড়িয়ে নিষিদ্ধ করলেন তিনি। আর পরিষ্কারভাবে জানিয়ে দিলেন ক্ষমা না চাইলে আঙ্কারার সাথে কোনো ধরনের আলোচনায় যাবেন না তিনি। আমরা তুরস্কের এই পেছন থেকে হামলার ঘটনাকে এখন উস্কানিমূলক ভাবেই দেখছি। প্রেসিডেন্ট এই ধরনের যে কোনো হামলা ঠেকানোর জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের সাথে যা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতেই আমরা এই কাজ করছি। রাশিয়া তুরস্কের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। তুরস্ক এবছর প্রায় 100 কোটি ইউরোর খাদ্য এবং কৃষি পণ্য রাশিয়ায় রপ্তানি করেছে। আর পেশাগত কারণে রাশিয়ায় বর্তমানে প্রায় 2 লাখ তুর্কির বসবাস। তাজে মুনিয়াত, সময় সংবাদ। মিশরে একটি নিরাপত্তা চৌকিতে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় 4 পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় পত্রিকা আল আহরামের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, কায়রোর কাছে নিরাপত্তা চৌকিটিতে মোটর সাইকেলে চড়ে 2 মুখোশধারী হামলা চালায়। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এই ঘটনার 4 দিন আগে উত্তর সিনাইয়ে আইএসের বোমা হামলায় 2 বিচারক, 4 পুলিশ সদস্য, 1 বেসামরিক নাগরিক নিহত হন। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা ও কানসাস অঙ্গরাজ্যে কনকনে ঠান্ডার মধ্যে বৃষ্টিপাতে ও বন্যায় অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। একদিকে বৃষ্টি, অন্যদিকে তীব্র বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। উত্তর টেক্সাসে বর্ষণের পর সৃষ্ট বন্যায় 4 জন মারা গেছে। বন্যার পানি বেড়ে যাওয়ায় আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। অন্যদিকে কানসাস ও ওকলাহোমায় তুষারঝড়ের কারণে কমপক্ষে 100টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে নিহত হয়েছে অন্তত 5 জন। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের খবর। সেমিফাইনালের পথে এক ধাপে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে 8 উইকেটে হারিয়েছে জাহানারার দল। ব্যাংককের স্কটিশদের মাত্র 53 রানে গুটিয়ে দিয়ে 2 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে গ্রুপ এ থেকে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কামাকের শিষ্যরা। 1 ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে সালমা জাহানারা। ব্যাংককে টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক জাহানারা। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে জ্বলে ওঠেন খাদিজাতুল কুবরা ও রুমানা আহমেদ। স্কোরবোর্ডে 19 রান যোগ করতেই সাজঘরে ফেরেন স্কটল্যান্ডের প্রথম সারির 3 ব্যাটসম্যান। উইকেট পতনের মিছিলে ব্রেসের 12 রানের উপর ভর করে 53 রানের ছোট সংগ্রহ পায় স্কটিশরা। 9 রান খরচ করে রোমানা নেন 3টি উইকেট। জবাবে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন আয়েশা রহমান ও শারমিন আক্তার। জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে 2 উদ্বোধনী ব্যাটসম্যানকে হারালেও 40 বল বাকি থাকতে জয় নিশ্চিত করেন ম্যাচ সেরা রুমানা আহমেদ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 26 রান করেন শারমিন। ইউরোপিয়ান ফুটবলের ব্যস্ত রাতে জয় পেয়েছে লা লিগা ও বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। রিয়াল সোসিয়েদাদকে 4-0 গোলে হারিয়েছে দুর্দান্ত ফর্মে থাকা বার্সা। অন্যদিকে হার্থা বার্লিনকে 2-0 গোলে হারিয়েছে বুন্দেসলিগার টেবিল টপার বায়ার্ন মিউনিখ। এতিহাদে সাউদাম্পটনের বিপক্ষে 3-1 ব্যবধানে জয় পেয়েছে পেলেগ্রিনির ম্যান সিটি। নিখুঁত ফুটবল বলতে যা বোঝায় গত কদিন ধরে তাই খেলছে গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনা। নেইমার, সুয়ারেজ অথবা সদ্য ইনজুরি কাটিয়ে ফেরা মেসি, কেউ কারো থেকে কম যায় না।
শেষ 2 ম্যাচে 10 গোল করা লুই এনরিকে শিষ্যরা ন্যু ক্যাম্পে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শুরু থেকেই একের পর এক আক্রমণ শানায়। ফল আসে 22 মিনিটে। দানিয়েল দা সিলভার বাড়িয়ে দেয়া বল থেকে নেইমারের জোরালো শটে এগিয়ে যায় কাতালানরা। 41 মিনিটে দ্বিতীয় গোলটি করেন উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজ। 53 মিনিটে নিজের দ্বিতীয় গোল দিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে আরও এগিয়ে যান নেইমার। অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠোকেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। 4-0 গোলের জয়ে 13 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস ও প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে হারের দগদগে ক্ষত নিয়ে নিজেদের মাঠ এতিহাদে নামে ম্যানচেস্টার সিটি, প্রতিপক্ষ সাউদাম্পটন। তবে কোম্পানি সিলভা জো হার্টের অনুপস্থিতি বুঝতেই দেননি বেলজিয়ান প্লেমেকার কেভিন ডি ব্রুইনে। 9 মিনিটে রহিম স্টার্লিং এর পাস থেকে প্রথম গোলটি করেন তিনি। পরে 22 মিনিটে ফেবিয়ান ডেলফের ও 69 মিনিটে কোলারোভের গোলে ছিল ডি ব্রুইনের প্রত্যক্ষ ছোঁয়া। 50 মিনিটে শেন লং একটি গোল শোধ দেন সেন্টসদের হয়ে। 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। 14 ম্যাচে সিটিজেনদের পয়েন্ট 29। চারিদিকে চাপা গুঞ্জন, মিউনিক ছাড়ছেন পেপ গার্দিওলা। তবে এতে বাভারিয়ানদের মাঠের খেলায় বিন্দুমাত্র ছাপ পড়েনি। এলিয়ান্স অ্যারেনায় বুন্দেসলিগার ম্যাচে শেষ কবে হারের মুখ দেখেছে বায়ার্ন মিউনিক তা মনে করতে ঘোর নিন্দুককেও বেগ পেতে হবে। ব্যতিক্রম হয়নি হার্থা বার্লিনের বিপক্ষেও। ম্যাচের 34 মিনিটে মেহেদি বেনাশিয়ার হালকা ছোঁয়াকে কাজে লাগিয়ে বল জালে জড়ান জার্মান ফরওয়ার্ড থমাস মুলার। 7 মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ। এবারে গোলদাতা জুভেন্টাস থেকে ধারে খেলতে আসা উইঙ্গার কিংসলে কোমেন। এই জয়ে 14 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে জার্মান লিগ টেবিলের শীর্ষস্থান আরও পাকা করল গার্দিওলা শিষ্যরা। রায়হান মাসুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা 10 দিন বাড়াতে নির্বাচন কমিশনের জাতীয় পার্টির আবেদন। নিজেদের দাবি দাওয়া নিয়ে ইসিতে যাবে আওয়ামী লীগ, যাবে বিএনপিও। জামায়াতের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগের বিষয়ে শিগগিরই অর্থ মন্ত্রণালয়কে তথ্যপত্র দেবে কেন্দ্রীয় ব্যাংক। সতর্ক পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ভূমিদস্যুদের দখলে অস্তিত্ব সংকটে রাজধানীর 43টি খালের প্রায় সবগুলোই রাজনৈতিকভাবে প্রভাবশালী হয় ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ, অভিযোগ পরিবেশবিদদের। অস্থায়ী গেটম্যান দিয়ে চলছে রেলওয়ের অধিকাংশ লেভেল ক্রসিং। স্থায়ী নিয়োগের আশ্বাস বাস্তবায়ন হয়নি, অভিযোগ কর্মরতদের। কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। এবং তুরস্কের ওপর রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, পরিস্থিতি স্বাভাবিক করতে হলে ক্ষমা চাইতে হবে আঙ্কারাকে, মন্তব্য মস্কোর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রেডিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।